গোটা দেশ জুড়ে আজ এই মুহূর্তের সবচেয়ে বেশি চর্চিত বিষয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যেসব অমুসলিমরা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে ভারতবর্ষে এসেছিলেন, তাদের নাগরিকত্ব দেবে ভারতবর্ষ। শাসক দল বলছে বর্তমান ভারতবর্ষে অমৃতকাল চলছে। বিগত কয়েক বছরে নীতি ও পরিকল্পনার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামোর ব্যাপক প্রসার ঘটেছে বলে সরকার দাবি করছে। পাশাপাশি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মতো প্রকল্পের মাধ্যমে দেশের যুব সমাজ কারিগরি বিদ্যায় পারদর্শী হয়ে উঠছে বলে শাসক দলের নেতৃত্বদের দাবি। তবে বিরোধীদের কণ্ঠে অন্য সুর। কর্মসংস্থানের পাশাপাশি নেশায় আসক্ত হয়ে যুব সমাজ বিপথে চালিত হচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করে। তাই প্রশ্ন জাগে, কেমন আছে রাজ্যের যুবরা? বৃহত্তর তরুণ ও যুবক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি কি সরকারের কাছে সত্যি অন্যতম একটি প্রধান চ্যালেঞ্জ? সঠিক সময়ে কাজের অভাবে কি ভুল পথে চালিত হচ্ছে রাজ্যের যুবরা? দেশ গড়ার ক্ষেত্রে বিগত দিনের তুলনায় আজকের যুবদের অংশগ্রহণ বেড়েছে না কমেছে? যুবদের নিয়ে প্রশ্ন অনেক, তবে সবচেয়ে বড় প্রশ্ন, লোকসভা নির্বাচনের আগে রাজ্যের যুবরা কোন দিকে? আর যুবদের অবস্থান সম্পর্কে জানতে আজ আমাদের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। যুবদের নিয়ে আজকের টকশোতে আমার সাথে রয়েছেন স্টুডিওতে রাজ্যের বিধায়ক তথা বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। স্বাগত আপনাকে সুশান্তবাবু। সুশান্তবাবু, আজকে সবচেয়ে বড় খবর যেটা ভারতবর্ষে এবং অবশ্যই গোটা পৃথিবীও তাকিয়ে রয়েছে এইদিকে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়ে গেল। কি বলবেন, কারা লাভবান হবেন? না, অ্যাকচুয়ালি এটা আমাদের প্রতিশ্রুতি ছিল। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা বলেছিলেন যে আমরা নির্বাচনের আগে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা চালু করা হবে এবং সে চালু হয়েছে। এটা দেশবাসীর জন্য ভালো হয়েছে। যারা একসময় দেশ থেকে বিতাড়িত হয়েছিল বিভিন্ন কারণে, ওনাদেরকে দেশে আনা হবে। এটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং আমাদের সরকার কথা দিয়ে কথা রাখে, এটা আজকে প্রমাণিত হলো। আমরা অবশ্যই দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আপনারা কিছুক্ষণ আগেই নিউজ ভ্যানগার্ডের পর্দায় নিউজ দেখেছেন, যখন থেকে চালু হয়েছে, আইন হয়েছে, এবং তারপরেও কিন্তু আমরা ধারাবাহিকভাবে এই বিষয়ে নজর রাখবো এবং এই বিষয়ে টকশো হবে। আপনারা দেখবেন, বিস্তারিত জানবেন যারা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা কে সম্পর্কে বিস্তারিত জানেন না। তবে আজ আমাদের আলোচ্য বিষয়, যে বিষয় নিয়ে আজ আমরা আলোকপাত করার চেষ্টা করব, এবং আজ আমাদের সঙ্গে মাননীয় বিধায়ক রয়েছেন, রাজ্যের যুবরা কেমন আছে? সুশান্তবাবু, আপনার নজরে আপনি যদি দেখেন গোটা রাজ্যের যুবরা কেমন আছে? অ্যাকচুয়ালি একটা সময় আমরা দেখেছি এই রাজ্যের যুবকরা বেপথে চালিত হতে। 2018 নির্বাচনে এই রাজ্যে রাষ্ট্রবাদী সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যুবকরা মানে বরাবরই আগে থেকে অনেক ভালো আছে। এবং 2014 সনে এই দেশে মোদিজির নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এরপরে কিন্তু যুবকরা পলিটিক্সও একটা নতুন উদ্যমে পলিটিক্সে আসার চেষ্টা করছে। তো এই রাজ্যের যুবকরা আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে, এই রাজ্যের এই দেশের যুবকরা আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে মোদিজির নেতৃত্বে, এবং এই রাজ্যে ডক্টর মানিক সাহার নেতৃত্বে যুবকরা কিন্তু সঠিক পথে চালিত হচ্ছে। ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হলো কিছুদিন আগে, আর কদিন আগে দেখা গেল যে তিপ্রামথা মন্ত্রিসভায় যোগ দিল। এখন কথা হচ্ছে, কয়েকদিন আগেও বা আমরা কয়েক মাস আগেও যদি বলি, জনজাতি অংশের যুবদের নিয়ে আপনাদের অনেকেই প্রশ্ন করতেন, অনেককে আমরা প্রশ্ন করতে শুনেছি যে পাহাড়ে উচ্ছৃঙ্খলতার আচরণ করছে তারা, এবং বিরোধীদের থেকেও কিন্তু আমরা অনেক রকম কমপ্লেন বলুন বা অভিযোগ বলুন শুনেছি। আজকের তারিখে আপনার নজরে জনজাতি অংশের যুবরা কেমন আছে? না, অ্যাকচুয়ালি এক একটা পলিটিক্যাল পার্টির স্ট্যান্ড এক এক রকম হয়। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা যারা ভারতীয় জনতা পার্টির সংগঠনের সঙ্গে জড়িত আছি, আমরা চাই প্রত্যেকটা অংশের যুবক যেন সঠিক দিশায় নিজের কর্মজীবন বলুন, নিজের প্রফেশনাল কেরিয়ার বলুন, যেন সঠিক দিশায় যেন চলে। সেই লক্ষ্যেই কিন্তু আমরা আমাদের পলিটিক্যাল বলুন বা আমাদের যে কোনো কার্যক্রম আমরা করি।
এবং ভারতীয় জনতা যুব মোর্চা বিশেষ করে আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আমরা কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা আমাদের আছে। এটা জাতি বলুন জনজাতি বলুন, আমরা কিন্তু ভেদাভেদ করে না। আমাদের প্রধানমন্ত্রীজির একটাই স্লোগান, সবকা সাথ সবকা বিকাশ। আমরা প্রত্যেককে নিয়ে, এই রাজ্যের জাতি জনজাতি হিন্দু মুসলিম প্রত্যেককে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। এবং আপনারা দেখবেন আমরা পলিটিক্যাল প্রোগ্রামের পাশাপাশি আমরা সামাজিক কিছু কর্মকাণ্ড করে থাকি। এবার আপনারা দেখেছেন আমরা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আমরা সারা রাজ্যে যেই ছাত্রছাত্রীরা 12 এবং মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী, ওনাদের বাড়ি বাড়ি আমরা আগাম শুভেচ্ছা পত্র পাঠিয়েছি, যেটা এই রাজ্যের ইতিহাসে বিরল। এই রাজ্যের ইতিহাসে আপনারা অনেক ছাত্র সংগঠন যুব সংগঠন দেখেছেন যারা যুবকদেরকে নিয়ে কিন্তু শুধু মিছিল মিটিং এ ব্যস্ত থাকতো। আমরা একটু ভিন্ন ধরনের কাজ করতে আমরা আগ্রহী, আমরা চাই, এবং আমাদের আদর্শ আমাদের রাজ্য আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি ওনার আদর্শকে সামনে রেখে আমরা কাজ করার চেষ্টা করছি। সুরেন্দ্রবাবু, এই যে আপনি মিছিল মিটিং এর কথা বললেন, অনেকেই অভিযোগ করেন, বিরোধীরা অভিযোগ করেন যে আপনারা বলেন যে আগে যখন ছিল তখন মিছিল মিটিং এ ব্যস্ত থাকতো রাজ্যের যুবরা, আর এখন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে যাতে তারা অন্যদিকে কর্মসংস্থানের দিকে নজর না দিতে পারে। এই অভিযোগটা কতটা সত্য বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি বিরোধিতা তো অ্যাকচুয়ালি বলার মতো কোনো বিষয় নেই। বিভিন্নভাবে এটা প্রোপাগান্ডা করা আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনে যুবকদেরকে ব্রেইন ওয়াশ করার জন্য বিভিন্ন পন্থা হাতে নিয়েছে। যে সিপিএম কংগ্রেস এক সময় মানে চরম শত্রু ছিল। আমি যেই বিধানসভা থেকে বিলং করি, বিশালগড় বিধানসভা, এই বিধানসভায় কিন্তু দুইজন যুব বিধায়কের তৎকালীন সময়ে দুইজন বিধায়কের খুন হয়েছে। এটা কিন্তু রাজ্যের মানুষ রাজ্যের যুবকরা ভুলে যায়নি, এবং রাজ্যের যুবকরা সঠিক দিশায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আছে। এবং সবচেয়ে বড় কথা হলো, এবং এই রাজ্যের যুবকরা নিজের কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, নিজের প্রফেশনের পাশাপাশিও সবাই পলিটিক্সে আসতে কিন্তু আগ্রহী। আমরা দেখবেন বিভিন্ন প্রফেশনাল লোকরা কিন্তু পলিটিক্সে আসতে একটা উৎসাহ দেখাচ্ছে। এটাই আমাদের বড় প্রাপ্তি। অনেকে আবার মনে করছে কাজ নেই বলে এখন পলিটিক্সে আসতে হচ্ছে, কারণ এখানে পলিটিক্সে আসলেই হয়তো কাজের ব্যবস্থা হবে। ব্যাপারটা এরকম কি, মানে ঘুরে ফিরে কি আবার অন্যদিকে চলে আসে? বিরোধীরা তো কিছু না কিছু তো বলতে হবে, ওনারা বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি কি পলিটিক্সে এসে মানুষের জন্য কাজ করে, এটা প্ল্যাটফর্ম। ভারতীয় জনতা পার্টি এটা কিন্তু একটা শুধু রাজনৈতিক দল না, এটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে থেকে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি। সেই কারণে আমাদের মতো যুবকরা, আমিও যুবক, আমি আজকে এই বয়সে ভারতীয় জনতা পার্টির জন্যই কিন্তু আমি বিধায়ক হতে পেরেছি। এটা আমার থেকে বড় প্রমাণ কিন্তু আর কেউ নেই। আমি একমাত্র অন্যান্য রাজনৈতিক দল থাকলে কিন্তু আজকে আমি বিধায়ক হতে পারতাম না। আজকে আমার সংগঠনের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব দল দিয়েছে। কেন দিয়েছে? যুবকদেরকে সামনের সারিতে আনার জন্য কিন্তু দল চেষ্টা করছে। এটা একমাত্র প্রমাণ কিন্তু আমি, এর পাশাপাশি অনেক প্রমাণ আছে, আমি নিজের প্রমাণটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনি তো ঘুরছেন, আপনি রাজ্য মানে যুব মোর্চার প্রদেশ সভাপতি হওয়ার পর আপনি গোটা ত্রিপুরা রাজ্য চষে বেরিয়েছেন এবং আপনার পুরো সংগঠন করছেন। আপনি কি মনে হয় সুরেন্দ্রবাবু যে রাজ্যের যুবদের বর্তমানে কি চাহিদা রয়েছে? অ্যাকচুয়ালি রাজ্যের যুবকরা অনেকাংশেই খুব উৎফুল্ল, খুব খুশি। ওনারা চাইছেন মোদিজির নেতৃত্বে থেকে ওনারা যেন সবাই নিজ নিজ এলাকায় নিজ নিজ বুথে যেন নেতৃত্ব দিতে পারে, এবং সরকারের যে সুবিধাগুলো আছে এগুলো যেন মানুষকে সঠিকভাবে দিতে পারে। এটাই যুবকদের চাওয়া পাওয়া। এবং যুবকরা দেখবেন আগে একটা সময় ছিল শুধু চাকরির পিছনে দৌড়ানো, এখন কিন্তু নিজে আত্মনির্ভর হওয়া, নিজে এন্টারপ্রেনার হওয়া। আমি নিজে আমি গতকালকের উদাহরণ দেব। গতকালকে আগরতলা শহরে আমি আমাদের যুব মোর্চার প্রদেশ কমিটির দুইজন ভাই যারা শিক্ষিত, এডুকেটেড, ওনারা নিজে আত্মনির্ভর হওয়ার জন্য নিজে দোকান দিয়েছে। এবং খুব সুন্দর, আমি বলেছি যে তোমরা মোটামুটি কি রকম তোমাদের ইনকাম হচ্ছে, বলছে খুব ভালো, আমরা খুব ভালো আছি, খুব ভালোভাবে সংসার চালাচ্ছি, তার পাশাপাশি রাজনীতিও করছি, মানুষের জন্য কাজ করছি, নিজে আত্মনির্ভর। তার পাশাপাশি দোকানে এক দুজনকে কিন্তু মানে চাকরিও দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে, স্টাফ রাখা হচ্ছে। হ্যাঁ, স্টাফ রাখা হচ্ছে। এটা কিন্তু একমাত্র ভারতীয় জনতা পার্টি মোদিজির জন্যই যুবকদের চিন্তাধারা, মেন্টালিটিটা কিন্তু চেঞ্জ হয়েছে। এটা একমাত্র মোদিজির জন্যই হয়েছে। তাহলে আপনি এখানে এই যে চাহিদা, বা আমরা যদি বলি যুবকদের চাহিদা, শুধু মানে রাজনীতি করবে বা সরকারের যে প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে, এটাই কি যুবকদের চাহিদা? তাহলে আপনি বলছেন নিজের জন্য কোনো চাহিদা নেই, যুবকদের চাহিদা নেই? নিশ্চয়ই যুবকদের চাহিদা আছে, এবং যুবকদের চাহিদা ফুলফিল হচ্ছে। আপনারা দেখুন, সিপিএম এর সময় 10,323, এটা সিপিএম এর সময় হয়েছে। আর ভারতীয় জনতা পার্টির সময় টেটের মাধ্যমে মেরিট বেসিস
যাদের যোগ্যতা আছে ওনারা চাকরি পাচ্ছে, এবং চাকরি যাওয়ার, চাকরি হারিয়ে ফেলবো, চাকরি চলে যাবে এরকম কিন্তু মানে কোনো চিন্তা নেই, টেনশন নেই, সঠিকভাবে চাকরিটা করতে পারছে। তো এইটাই ডিফারেন্স। যুবকরা বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকলে 10,323 হবে না, ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকলে সঠিকরা সঠিক জায়গায় নিজের দায়িত্ব পাবে। আমরা যখন বলি যে দেশ গড়ার কারিগর যুবরা, দেশ সঠিক পথে তখনই চলে যখন সেই দেশের যুবরা যদি সঠিক পথে চলে। এখন কথা হচ্ছে যে সঠিক পথের চলা কথা থেকে যদি উঠে আসে যে যুবদের শিক্ষা, প্রথমেই শিক্ষা ব্যবস্থা রাজ্যের এখন বারবারই অভিযোগ শোনা যায় যে শিক্ষাঙ্গনে টিচার নেই, প্রফেসর নেই, কলেজে প্রফেসর নেই, এখন অনেক কলেজে অধ্যক্ষ নেই। এখন এভাবে শিক্ষা চলছে, তাহলে এর মধ্যে কলেজে নতুন এনএপি চালু হয়েছে। তো আপনার কি মনে হয় যে রাজ্যের যুবরা সঠিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে এই মুহূর্তে? না, অ্যাকচুয়ালি কি মানে অ্যাকচুয়ালি বিষয়টা হলো আপনি 10,323 বললেন, সেই ঘাটতিগুলো আপনারা বলছেন অভিযোগ, এবার অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। বিরোধী দল বিভিন্ন অভিযোগ রাখতে পারে। আজকে শিক্ষা ব্যবস্থা, আমাদের নতুন সরকার গঠন হওয়ার পরে শিক্ষা ব্যবস্থা বলুন, স্বাস্থ্য ব্যবস্থা বলুন, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় আমি আসছি, আমূল পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা শিক্ষাঙ্গনে বলুন, টিচাররা মানে মোটিভেট করছে স্টুডেন্টদেরকে। এটা কিন্তু একটা সঠিক দিশায় শিক্ষা ব্যবস্থাটা চলছে। এবার অভিযোগ বিভিন্ন জনে বিভিন্ন রকম করতে পারে। আমাদের এই রাজ্যের ছাত্রছাত্রীদেরকে আমাদের সরকার চাইছেন একটা সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য, এবং নিউ এডুকেশন পলিসিতে কি করা হয়েছে? নিউ এডুকেশন পলিসিতে কিন্তু প্রথম স্থান দেওয়া হয়েছে ভারতবর্ষের যেই হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতি যেন পুনরুদ্ধার হয়। আমরা একটা সময় দেখবেন, এটা না বললে না হয়, আমরা যখন পড়াশোনা করেছি, আমরা যতটা মুঘল সাম্রাজ্য নিয়ে পড়েছি, আমরা কিন্তু নেতাজিকে নিয়ে পড়ার সেরকম সুযোগ পাইনি। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব। এবার এডুকেশন পলিসি চেঞ্জ হচ্ছে, এবং সঠিকভাবে যেন আমাদের আগামী প্রজন্ম যেন সঠিক লক্ষ্যে চলতে পারে। পুঁথিগত গানের পাশাপাশি আমাদের যে সামাজিক একটা দায়বদ্ধতা আছে, আমরা যে রেসপন্সিবল পারসন, পাশাপাশি বড়দেরকে সম্মান করা, টিচারদেরকে সম্মান করা, এরকম কিন্তু বেসিক নলেজ গুলা কিন্তু দেওয়া হচ্ছে এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে আমরা দেখছি। না, এই যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের অভাব যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনি বলছেন বিরোধীদের অভিযোগ, এখন অভাব নেই আপনি বলছেন। এটা সত্যতা। কিন্তু আমরা এমনও বলা হচ্ছে যে এডিসিতে বহু স্কুল আছে যেখানে হয়তো গোটা স্কুলে একজন টিচার আছে, অনেক স্কুলে টিচারের জন্য ছাত্ররা আসে, বাড়ি চলে যায়। আপনারাও বলবেন টেকনিক্যালি বলা হচ্ছে, সত্যতা যাচাই করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের সরকার চাইছেন যদি এক দুইটা জায়গাতে কোনো রকমের ত্রুটি থেকে থাকে, আমরা যেটা সমাধান করব, এটা রেকটিফাই করার চেষ্টা করব। কিন্তু আমারও জানা মতো মানে শিক্ষকের অভাবে এই রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান চলছে না, এরকম কোনো ইনসিডেন্ট কিন্তু নেই। এটা শুধু অভিযোগ করার জন্য অভিযোগ করছে। কর্মসংস্থান কেমন হচ্ছে? এখন তো আপনি শুরুতে কিছুটা বলছিলেন যে এখন আর কেউ সরকারি চাকরির মুখাপেক্ষ হয়ে থাকে না, সবাই নিজেদের উদ্যোগ নিচ্ছে। এখন চাকরি বা কেমন হচ্ছে? আর যারা সরকারি চাকরি পড়াশোনা করে সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে, বা যারা দাবি রাখে, যারা সেই অর্থে শিক্ষিত, একাংশ বলছে যে রাজ্য ছেড়ে দিচ্ছে, যারা রাজ্যের সম্পদ তারা রাজ্য ছেড়ে দিচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে। সেটা উচ্চশিক্ষিত আছে, আবার একদম যারা কম শিক্ষিত তারা হয়তো পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে। এগুলো শোনা যাচ্ছে। এটা কতটা সত্যি এবং কি মনে করেন? অ্যাকচুয়ালি মোদিজির নেতৃত্বে সরকার গঠন হওয়ার পরে মানে যারা বাইরে চলে গিয়েছিল আগে, ওনারা দেশে ফিরতে মুখিয়ে আছে। এটা কিন্তু ফ্যাক্ট। এবার আপনি যেটা বলছেন, এই রাজ্যের বিরোধীরা, আমরাও মাঝে মধ্যে শুনে থাকি, বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই রাজ্যের যুবকরা কোথায় যাচ্ছে? বাইরে পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য যাচ্ছে। এটা ভুল, মিথ্যে। প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আমি ঘোরার সৌভাগ্য হয়েছে ভারতীয় জনতা পার্টির জন্য। আমি দেখেছি যুবকরা নিজ এলাকাতে কিভাবে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। ক্লাস 11-এর একটা ছেলে আমার বিশাল করে, আমি দেখছি ও পড়াশোনার পাশাপাশি ও বাড়িতে স্ট্রবেরির চাষ করছে। আমি দেখেছি, আমি কিছুদিন আগে মেলাগড়ে গিয়েছিলাম, ওইখানে দেখলাম এক যুবক, গ্রাজুয়েট যুবক, বিভিন্ন মানে ফিশারির মাধ্যমে মাছ চাষ করছে, এবং স্বয়ংসম্পূর্ণ একসঙ্গে 15-20 জন যুবক একসঙ্গে কাজ করছে, এন্টারপ্রেনার। তো এটা কিন্তু একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু এটাকে মানে
আমাদের যুবকদেরকে কিন্তু ইন্সপায়ার করার জন্য কিন্তু আমাদের মোদিজি বলুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, আমাদের পার্টি বলুন, ইন্সপায়ার করার জন্য কিন্তু কাজ করছে। এটা একটা ভুল তথ্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য কিন্তু বিরোধীরা বিভিন্ন কথা বলে থাকে। আমি বলবো আসুন আমরা গ্রামে গঞ্জে ঘুরে দেখি, ঠান্ডা ঘরে বসে মানুষের কাছে না গিয়ে, যুবকদের পাশে না গিয়ে, যুবকদের সুবিধা অসুবিধার কাছে না গিয়ে কিন্তু যুবকদের মনের কথা বোঝা যায় না। আমরা মাঠে আছি, আমরা প্রত্যেকটা যুবকের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছি এবং বিশেষ করে আমরা সারা রাজ্যে এই নির্বাচনকে সামনে রেখে যুব চৌপাল করেছি, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত, আপনারাও নিউজ হয়েছে। আমরা চেষ্টা করেছি গ্রাম্য সংস্কৃতিকে পুনরুদ্ধার করে যুবকদের সঙ্গে কানেক্ট করা এবং স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা গ্রামে স্বতঃস্ফূর্তভাবে যুবকরা কিন্তু আমাদের কাছে এসছে, নিজের মতামত প্রকাশ করেছে। ওনারা চাইছেন মোদিজি যেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়, কারণ মোদিজি প্রধানমন্ত্রী হওয়াতেই কিন্তু আজকে এই মানে আমাদের দেশের মানে বিভিন্ন কার্যক্রম কিন্তু আমার কাছে অনেক। এই যে আপনি বললেন যুব চৌপাল করেছে এবং সেখানে যুবরা স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে, এখন কথা হচ্ছে যে এই যে চৌপাল ধর্মনগর থেকে সাবরুম অবধি আপনারা করলেন, তাতে যুবরা কিভাবে লাভবান হলো? মানে এটাই দা ভারতীয় জনতা পার্টি, দ্য পার্টি উইথ ডিফারেন্সেস। এবার অন্যান্য রাজনৈতিক দল জিন্দাবাদ জিন্দাবাদ করে মিটিং এ গিয়ে, আমরা কি করেছি, আমরা যুবকদের কাছ থেকে যুবকরা আগামী দিনে কি রকম ভারতবর্ষ চায়, যুবকরা মোদিজির কাছ থেকে কি চাওয়া পাওয়া, সেইগুলাকে লিপিবদ্ধ করে আমরা আমাদের রাজ্য স্তর থেকে আমাদের সর্বভারতীয় স্তরে পাঠিয়েছি এবং আগামী নির্বাচনের যে ম্যানিফেস্টো হবে সেই ম্যানিফেস্টোতে যুবকদের চাওয়া পাওয়াকে আরো বেশি প্রাধান্য দেওয়া হবে। এটাই তো মোদিজি, এটাই ভারতীয় জনতা পার্টি, দ্য পার্টি উইথ ডিফারেন্সেস। ওকে, তাহলে আপনারা বলছেন সেই চাহিদা, মানে আপনারা সেই লিখে যুবকদের যা চাহিদা তার লিখে আপনারা আপনাদের ওপর মহলে পাঠিয়েছেন, সেটাই জানার চেষ্টা করছিলাম আমিও। এটা মোদিজি আগ্রহ প্রকাশ করেছেন, মোদিজি বলেছেন। এটা কি আমাদের রাজ্যই হয়েছে না গোটা ভারতবর্ষে হয়েছে? গোটা চৌপালটা গোটা ভারতবর্ষ, সেটাই আমি জানতে চেষ্টা করছিলাম যে চাহিদার মধ্যে কি কি আছে। আমি বলছি মোদিজি বলেছেন এই রাজ্যে অনেকে জাতপাত নিয়ে রাজনীতি করে, অনেকে হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করে। মোদিজি বলেছেন আমাদের চারখানা জাত, GYAN, G ফর গরিব, Y ফর যুবক, A ফর অন্নদাতা, দ্যাট মিনস কৃষক, এবং N ফর নারী শক্তি মানে আমাদের মায়েরা। এই চারটা জাতকে মোদিজি অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এই চারটা জাতের মাধ্যমেই কিন্তু আমাদের ভারতবর্ষ শ্রেষ্ঠত্বের দিকে যাবে, এটা মোদিজির লক্ষ্য। এবং মোদিজি বলেছেন মোদিজির নমস্কারটা যেন প্রত্যেকটা বাড়িতে পৌঁছাই। এবং যুবকরা, আপনি যে কথাটা বলছিলেন, যুবকরা কি কি চাওয়া পাওয়া, যুবকরা চাইছেন যে মেরিট বেসিস চাকরি হোক। আচ্ছা, যুবকরা চাইছেন যুবকরা যেন এন্টারপ্রেনার হতে পারে। না, চাকরি তো নাকি হচ্ছে না এখন, মেরিট বেসিস চাকরি আপনি বলছেন, মেরিট বেসিস চাকরি হোক, যুবকরা চাইছেন। হলুদ খামের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে টেটের মাধ্যমে চাকরি হয়েছে, কেন হচ্ছে না বলছেন আপনি? আচ্ছা, তারপর আমাদের সরকার এসে যুবকদের জন্য এসপিউর চাকরির ব্যবস্থা করেছে। এখন বর্তমানে স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ হচ্ছে, পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ হয়েছে, তারপর ফায়ার সার্ভিসের নতুন পদ ছাড়া হয়েছে। তো বিভিন্নভাবে এটা তো যুবকরাই পাবে এই চাকরিগুলো, যেগুলো ছাড়া হয়েছে এগুলো তো আর বয়স্ক লোক পাবে না, নিশ্চয়ই যুবকরা পাবে। তো আমরা বিভ্রান্ত না করে আমাদের সরকার যেটা চাইছেন এবং যুবকরা খুশি আছে, এবং যুবকরা কি কি চায়, যুবকরা বলছেন যে মোদিজি যেন আবার প্রধানমন্ত্রী হয়, এটা যুবকরা চাইছেন। কেন চাইছেন? আমাদের ভারতবর্ষের অর্থনীতি, আপনারা জানেন, আপনারা আমার থেকে অনেক বেশি তথ্য আছে আপনাদের কাছে, ভারতবর্ষের অর্থনীতি একদম নিচের দিকে 10ম স্থানে ছিল, বটম। এখন ভারতবর্ষের অর্থনীতি মানে টপ 5-এ আছে, 5ম স্থানে আছে। এবার মোদিজিকে প্রধানমন্ত্রী করলে এটা টপ 3-তে যাবে, এটা মোদিজির নিজ মুখে বলেছেন। তো এইটাই আমাদের যুবকরা চাইছেন, ভারতবর্ষের অর্থনীতি ডেভেলপমেন্ট হওয়া মানে প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা মানুষ অর্থনৈতিকভাবে আরো বেশি স্বাবলম্বী হওয়া। এই কারণেই মোদিজিকে সবাই চাইছেন। ওকে, এই যে আপনি চৌপালের কথা বলছিলেন এবং এখানে চাহিদার কথা বলছিলেন, আমরা একটু জানার চেষ্টা করব যে আমরা জানি যে এবার বাজেটেও, রাজ্য বাজেটেও আমরা দেখেছি যে এখানে প্রকাশ করা হয়েছে যে 123টি প্রকল্প, কেন্দ্র সরকারের 123টি প্রকল্প চলছে রাজ্যে, যেগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে মানুষের জন্য, জনগণের কল্যাণে চলছে। যুবকদের কল্যাণে কি কি প্রকল্প চলছে আর সেগুলো আয়তায় যুবকরা কেমন এসছে, কোন ধরনের ডেটা আপনার কাছে আছে কিনা? অ্যাকচুয়ালি এই স্টার্টআপ, যুবকরা স্টার্টআপ হওয়া, স্টার্টআপ করা, এটা কিন্তু মোদিজির নেতৃত্বেই হচ্ছে।
প্রত্যেকটা যুবক আত্মনির্ভর হওয়ার জন্য বিভিন্নভাবে, এবং আমাদের আমাদের রাজ্য সরকার যারা কলেজ স্টুডেন্ট আছে, মোবাইলের ফ্রিতে মোবাইল 5,000 টাকা করে মোবাইল কেনার জন্য, মানে অ্যান্ড্রয়েড মোবাইল কেনার জন্য কিন্তু আমাদের সরকার এটা ব্যবস্থা করছে। এবং বিভিন্নভাবে যুবকরা যেন এন্টারপ্রেনার হতে পারে, যুবকরা যেন আত্মনির্ভর হতে পারে, বিভিন্ন লোনের থেকে শুরু করে বিভিন্নভাবে, সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের সরকার চাইছেন যুবকদের পাশে দাঁড়াতে, এবং যুবকরাও কিন্তু নিজে আত্মনির্ভর হওয়ার জন্য আমাদের পাশে আছে। এটা বিভিন্নভাবে আপনারা প্রমাণ পেয়েছেন। আমরা তো কাউকে কোনো যুবককে জোর করে বলপূর্বক তো আমাদের দলে আনি, সবাই স্বইচ্ছায়, সবাই চাইছেন, প্রত্যেকের রিয়েল হিরোকে নরেন্দ্র মোদীজি, প্রত্যেকে মোদীজিকে আইডল মেনে মোদীজির চেহারাটাকে সামনে রেখে প্রত্যেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন কর্মসূচিতে আসা যুবদের, সেটা আপনি বলছেন যে কাউকে জোর করে আনা হয়নি, কিন্তু শাসক দলের সাথে সবাই এসে জুড়তে চায়, সবাই নিজের নামটা শাসক দলের সঙ্গে রাখতে চায়। এখন যুবকরা আসছে, কিন্তু এই আসার পেছনে আসার নিশ্চয়ই কিছু একটা আছে। অ্যাকচুয়ালি পলিটিক্সটা কিন্তু এখন আপনারা জানেন পলিটিক্সটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আগের রাজনৈতিক ধরনটা একরকম ছিল, বর্তমানে মোদীজির নেতৃত্বে রাজনীতির ধরনটা একদম ডিফারেন্স। আপনি দেখবেন মোদীজি কি করেছে, যারা বিভিন্নভাবে কন্টেন্ট ক্রিয়েটর আছে, এই প্রথম ভারতবর্ষে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু সম্মান জানানো হয়েছে দিল্লিতে। আমাদের রাজ্যের একটা মেয়ে আছে এখানে সম্মান পেয়েছে। তো এটা কিন্তু একমাত্র কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন যুবকরা, আমি অনেকের সঙ্গে দেখা করেছি, বিভিন্ন যুবকরা আত্মনির্ভর হচ্ছে ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন যুবকরা নিজে মানে উপার্জন করছে পয়সা। তো এটা কিন্তু একমাত্র মোদীজির জন্যই, মোদীজির কল্যাণে, এবং মোদীজি প্রত্যেককে ইন্সপায়ার করেছে। আমাদের কাজ হলো যুবকদেরকে ইন্সপায়ার করা, এবং মোদীজি কিন্তু সেই কাজটা করছে, এবং মোদীজিকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। সন্তবাবু, আমাদের শিক্ষা ব্যবস্থা শ্রমবাজারের জন্য দক্ষ এবং প্রশিক্ষিত দক্ষ কর্মীদের চাহিদা মেটাতে কতটা সক্ষম বলে আপনার মনে হয়? কারণ অনেক সময় আমরা এটা শুনি, প্রায় সময় শুনি, এর আগে থেকেও শুনতাম যে রাজ্যে দক্ষ কারিগর বা কর্মীর অভাবে বিভিন্ন কলকারখানা বলুন বা বিভিন্ন সেক্টরে বাইরে থেকে লোক নিয়োগ করতে হয়। এটা আজকেও এটা হচ্ছে, এখনো দক্ষ কারিগর বা দক্ষ কর্মী পাওয়া যাচ্ছে না। এখন তো বিভিন্ন স্কিমের মাধ্যমে, বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের আওতায় আমাদের রাজ্য সরকার দিচ্ছে বিভিন্নভাবে। স্কিল ইন্ডিয়া বলুন, স্টার্ট আপ বলুন, বিভিন্নভাবে বিভিন্ন মানে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যুবক বলুন বা অন্যান্য যারা আছে, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্নভাবে ট্রেনিং করা হচ্ছে। মায়েদেরকে সেলাই মেশিনের কাজ শেখানো হচ্ছে, এরপর বিভিন্নভাবে বিভিন্ন হাতের কাজ, কিভাবে পুতুল বানানো যায়, বিভিন্ন হাতের কাজ দক্ষ করা হচ্ছে। আমাদের সরকার চাইছেন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, স্কিল ডেভেলপমেন্ট করে যেন রাজ্যের যুবকরা রাজ্যেই কাজ করতে পারে, সেই লক্ষ্যে বিভিন্ন ট্রেনিং, আপনি বিভিন্ন ব্লকে খোঁজ খবর নিয়ে দেখবেন প্রত্যেকদিন কোনো না কোনো ট্রেনিং হচ্ছে, কম্পিউটার প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন জেরক্স মেশিন ঠিক করা থেকে। স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে কাজ হচ্ছে এবং দক্ষ তৈরি করার কাজ হচ্ছে, কিন্তু আপনাদের কাছে সেই খোঁজটা আছে কি যে বিভিন্ন জায়গায় তারা নিয়োগ পাচ্ছে কিনা, এবং যারা বেসরকারি স্তরেও যারা কাজ দিচ্ছে বা কর্মী নিয়োগ দিচ্ছে তারা কি সত্যি তাদের চাহিদা অনুযায়ী লোক পাচ্ছে, সেই খবর আপনারা রাখছেন কিনা? কারণ এখনো কিন্তু রাজ্যের বহু জায়গায় বহু ক্ষেত্রে বাইরে থেকে নিয়োগ করা হয়, বাইরে থেকে লোক নিয়োগ করা হয়, কারণ সেই অর্থে তারা যেইভাবে দক্ষ কারিগর বা কর্মী চায় সেই দক্ষতার এখানে পায় না, তার জন্য বাইরে থেকে নিয়োগ করতে হয়। এটা আমার জানা মতো বাইরে থেকে এনে করা হয় এমনটা না, কারণ রাজ্যের যুবকরা, আমি আবারও বলছি, যেটা 25 বছরে সিপিএম করে গেছে এটাকে 5-6 বছরে রেকটিফাই করা সম্ভব না। আমরা 5-6 বছরে প্রত্যেককে দক্ষ বানিয়ে নেব এটা কিন্তু না। আমরা চেষ্টা করছি প্রত্যেকের স্কিল ডেভেলপমেন্ট করানোর জন্য। যে যুবকরা ইচ্ছায় এসে এই স্কিল ট্রেনিং নিচ্ছে ওনারা কাজ পাচ্ছে, এবং আগামী দিনে আমরা চাইবো এই রাজ্যের প্রত্যেকটা যুবককে যেন আমরা এরকম ভাবে স্কিল ডেভেলপমেন্ট করাতে পারি। যারা বাকি আছে আপনারা ধরে দেখিয়ে দেবেন, আমরা ওনাদেরকে করানোর চেষ্টা করব। নেশা আমাদের রাজ্যে একটা বিরাট বিষয়, বিরাট চর্চার বিষয়, বিরাট উদ্বেগের বিষয়। আপনি কতটুকু মানেন সেটা, যে নেশা আমাদের রাজ্যে বিশেষ করে যুব সমাজের মধ্যে একটা বিরাট বড় উদ্বেগের বিষয়? আমাদের সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে। যুবকরা, কিছু অংশের যুবকরা নেশা করে না বললেও আমি এটা ভুল হবে, নিশ্চয়ই করে, এবং এটা বাম আমলের অপসংস্কৃতি
এই রাজ্যে কিন্তু এটা এই নেশাটাকে এটা অপসংস্কৃতি এবং এইটা বাম আমলে কিন্তু এটাকে করা হয়েছে, বিভিন্নভাবে এডিক্টেড করে যুবকদেরকে কিন্তু বেপথে চালিত করা হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে যেন এরকম মানে যুবকরা যেন এডিক্টেড না হয়, আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস করছি। আমরা আগামী দিনে আরো অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেব এবং আমাদের সরকার জিরো টলারেন্সে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা থানা জিরো টলারেন্সে এই নেশার বিরুদ্ধে কাজ করছে। আমরাও যারা যুব সম্প্রদায় আছি আমরাও প্রত্যেককে বোঝানোর চেষ্টা করছি যেন এই নেশার করাল গ্রাস থেকে যুবকদেরকে যেন ফিরিয়ে আনা যায়। এবং যুব মোর্চা প্রত্যেকটা এলাকায় আমরা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে যুবকরা যেন নেশার মাঠে না থেকে খেলার মাঠে আসে, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। ওকে, নেশার মাঠে থেকে ছেড়ে আপনি খেলার মাঠে আনতে বলছেন। এখন যারা আপনাদের সঙ্গে যুব মোর্চা করছে, দল করছে, সংগঠন করছে, তারা যখন নেশাগ্রস্ত হচ্ছে, আপনারা তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছেন? কোন রকম অ্যাকচুয়ালি কিছু বিষয় থাকে, প্রত্যেকেই যে সঠিকভাবে কাজ করে এমনটা না। আমি অন রেকর্ড বলছি, কিছু জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে। এবার যদি কেউ এরকম কোন ধরনের ভুল পথে পরিচালিত হয়, আমরা চেষ্টা করি ঠিক পথে আনার জন্য। এবং যদি ঠিক পথে না আসে, দলগতভাবে সিদ্ধান্ত নেবে, দলের ডিসিপ্লিনারি বডি আছে, দল সিদ্ধান্ত নেবে। আমরা চাই প্রত্যেকটা যুবক যেন সঠিক দিশায় সঠিক লক্ষ্যে চলে। আমি আবারও বলছি, অন ক্যামেরা অন রেকর্ড বলছি, আমাদের সরকার জিরো টলারেন্সে নেশার বিরুদ্ধে কাজ করছে। এবং আমরা যুব মোর্চা প্রত্যেকটা অংশের যুব ভাইদেরকে আমি আবারও বলছি, মানে নেশার মাঠ থেকে খেলার মাঠে আনার জন্য আমরা বিভিন্নভাবে প্রকল্প হাতে নিয়েছি। সুতরাং আমি বিশালগড়ের বিষয়ে আসবো, আপনি বিশালগড়ের বিধায়ক, কিন্তু তার আগে আরো একটা বিষয় একটু অবশ্যই আপনার সঙ্গে আমরা জানতে চাইবো আপনার কাছে, যে এটা অভিযোগ বলুন বা আজকের একটা অভিমান বলুন, যে আজকের যুবদের সামাজিক মূল্যবোধ নাকি হ্রাস পাচ্ছে। অনেকেই বলে থাকেন সেটা, সামাজিক কাজে এগিয়ে আসতে পারছে না আজকের যুবরা। সেখানে এই জায়গাটাতে সমস্যা কোথায় হচ্ছে? আপনি বলছেন যে পলিটিক্সে আসছে যুবরা, কিন্তু আমরা যে কোনো একটি সামাজিক কাজে যদি একটা ক্লাব স্তরেও আমরা দেখি, একটা পুজো হলে আগে ঝাঁপিয়ে পড়তো, এখন গুটি কয়েক ক্লাব ছাড়া ছোটখাটো অনেকগুলো ক্লাব আছে যারা যুবদের না পেয়ে হয়তো পয়সা দিয়ে লোক এনে কাজ করান, কিন্তু সেই এলাকার যুবদের পাওয়া যায় না। এটাতে আমি আপনার সঙ্গে একমত হতে পারলাম না। আপনারা দেখবেন ক্লাব সামাজিক সংস্থা আগে বন্ধ হয়ে গিয়েছিল, এখন নতুন করে নতুন ক্লাব সামাজিক সংস্থা নতুন করে কাজ করার উদ্যম পেয়েছে। এবং আগের ক্লাবের সংস্কৃতি ছিল একরকম, এখন ক্লাবের সংস্কৃতি কিন্তু আরেক রকম। আগে ক্লাব ছিল শুধু পুজো ভিত্তিক, আর এখন আমাদের দ্বারা, আমাদের সরকার দ্বারা, মোদিজি দ্বারা ইন্সপায়ার হয়ে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন মানে সামাজিক কাজে লিপিবদ্ধ হয়েছে। ব্লাড ডোনেশন ক্যাম্প বলুন, বিভিন্নভাবে হেলথ ক্যাম্প বলুন, গরিব দুস্থ বাচ্চাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা বলুন, কারোর বিয়েতে কন্যাদানগ্রস্ত বাবাকে সাহায্য বলুন, বিভিন্নভাবে। এখন শুধু পুজো কেন্দ্রিক ক্লাব না, এখন মোদিজি থেকে ইন্সপায়ার্ড হয়ে এখন ক্লাব সামাজিক সংস্থা সঠিক দিশায় কাজ করছে এখন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, অন রেকর্ড বলছি, একটাও সংস্থা কমেনি, বরঞ্চ বেড়েছে। এবং যুবকরা আরো, আমি বিশালগড়ের কথা বলছি, আমি বিশালগড়ের বিধায়ক, বিভিন্ন ক্লাবের দায়িত্বে যুবকরা আছে, সেক্রেটারি, প্রেসিডেন্ট। আমরা ব্যালেন্স করে, প্রেসিডেন্ট যদি একটু বয়োজ্যেষ্ঠ হয়, আমরা সেক্রেটারি যুব অংশের থাকে, এরকম করে কিন্তু আমরা ব্যালেন্স করে কাজ করার চেষ্টা করি। আপনি একটা চিত্র দেখালেন, এবার আমি আরেকটা চিত্র বলি। আমি জানি না দর্শক বন্ধুরা কতটা সহমত হবেন। আরেকটা চিত্র হচ্ছে, বিভিন্ন এলাকায় আমরা দেখি ছোটখাটো সমস্যাগুলো হয়, যেগুলো আগেও হতো, এখনো হচ্ছে, যে সমস্যাগুলো ক্লাবই হয়তো অনেকটাই হস্তক্ষেপ করে সেগুলোর মীমাংসা হয়ে যেত। ছোটখাটো চুরি, ছোটখাটো বিবাদ, এগুলো আজকাল দেখা যাচ্ছে নেশার করাল গ্রাসে অনেক জায়গায় এরকম হয় যে নিজের বাড়ি ঘরের জিনিস নিয়ে বিক্রি করে ফেলছে, এবং সেখানে কারোর কোনো হস্তক্ষেপ নেই। ক্লাবের কাছে জানানো হলে ক্লাব থেকে কেউ আসতে পারছে না, কারণ ক্লাব করার মতো মানুষ নেই এখন, বা ক্লাবে যারা করছে তারাই হয়তো কোনোভাবে এই নেশার সঙ্গে যুক্ত। তাহলে সেই চিত্রটা কি আপনাদের কাছে ধরা পড়ে, এবং ধরা পড়লে এটাকে মেরামত করার জন্য কি করছেন আপনারা? এটা তো আমি 100% সহমত হতে পারলাম না। হ্যাঁ, নিশ্চয়ই নেশার এই করাল গ্রাসে কিছু যুবকরা কিছু এরকম কাজের সঙ্গে, মানে অবৈধ কাজের সঙ্গে লিপ্ত, এটা আমি অস্বীকার করব না। কিন্তু এটা সামাজিক ভাবে ক্লাব বলুন, সামাজিক রেসপন্সিবল যারা
মানুষ বলুন এলাকার, তারা কিন্তু এটাকে রেকটিফাই করার চেষ্টা কিন্তু প্রতিনিয়ত করছে। পুলিশ প্রশাসনও মানে ধরপাকড়ের পাশাপাশি বিভিন্ন এলাকায় প্রয়াসের মাধ্যমে যুবকদেরকে মোটিভেট করার চেষ্টা করছে, যুবকরা কিভাবে এরকম কাজ থেকে নিজেকে সরিয়ে আনবে, এটা বহুত প্রমাণ আছে। তো এটা অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, পলিটিক্যালি। এখানে কর্মসংস্থান কি একটা ভূমিকা আছে বলে মনে হয়? কর্মসংস্থান থাকলে এই পথটাতে চালিত হতো না? অ্যাকচুয়ালি যারা এমন অনেক নেশাগ্রস্ত লোক দেখবেন, হ্যাঁ, যারা বিভিন্ন বড় বড় মানে চাকরিতে, বড় বড় মানে পয়সার কোনো অভাব নেই, এরকম লোকও মানে নেশা করতে পারে। এটা অনেকে অনেক সময় অনেক ভাবেই কিন্তু নেশাতে ধাবিত হয়ে যায়। অনেকেই বলছেন যে হতাশাগ্রস্ত হয়ে, যেহেতু কোনো কাজকর্ম নেই, সুন্দর ওয়ার্ড, এটা একটা সুন্দর ওয়ার্ড, মানে যারা অনেকে অনেকভাবে কিন্তু ব্যাখ্যা দিতে পারে, এটা হতাশাগ্রস্ত, এই সেই বিভিন্নভাবে ব্যাখ্যা দিতে পারে। এবার এই ব্যাখ্যাতে না গিয়ে আমরা চাইছি সঠিকভাবে, আর যদি আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনো জায়গায় আমাদের ভুল ত্রুটি থাকে ধরিয়ে দেবেন, সেটাকে শুধরে আমরা কাজ করব। আমি একটা কথা অন রেকর্ড বলছি, একটা কথা আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে। আমাদের ভুল হওয়া প্রকৃতি, এটা প্রকৃতির নিয়ম, ভুল হওয়া, ভুলটাকে মেনে নেওয়া, যে আমার ভুলটা হয়েছে এটাকে মেনে নেওয়া, এটা আমাদের সংস্কৃতি। এবং ভুলটাকে শুধরে কাজ করা, এটা কিন্তু প্রগতি। যারা ভুল শুধরে কাজ করতে পারে ওনাদের প্রগতি অবশ্যম্ভাবী। সিপিএম নিজের ভুল মানতেও পারেনি, ভুল শুধরাতেও পারেনি, তাই পতন হয়েছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমি বিভিন্ন এলাকাতে প্রতি পাড়ায় সুশান্ত অনুষ্ঠান করছি। কেন করছি? মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। আমার যদি সৎসাহস না থাকতো, আমি মানুষের কাছে কিভাবে যেতাম? আমি তো পিছিয়ে থাকতাম। মানুষের কাছে গিয়ে আমি গত পরশুদিন করেছি প্রতিবারের সুশান্ত। মানুষের অভিযোগ, অভাব, মানুষের আনন্দের কথাগুলা, এগুলো আমার সঙ্গে শেয়ার করেছে, মানুষ খুব খুশি। এইটাই ভারতীয় জনতা পার্টির কালচার। সেটা আমিও আসতাম কিছুক্ষণ পরে আপনার এই প্রতি পাড়ায় সুশান্ত অনুষ্ঠানটা, একটু বিস্তারিত জানবো আপনার কাছে কি করছেন বেসিক্যালি সেখানে। এবং কারণ এই জিনিসটা আপনার কাছে জানার জন্য চেষ্টা এর জন্যই, বিশালগড়ের আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু বরাবর বিশালগড় কিন্তু সংবাদ মাধ্যমে থাকে, বিশালগড়ের আইন শৃঙ্খলা নিয়ে সংবাদ মাধ্যমে থাকে। তো একজন বিধায়ক হিসেবে কোন জায়গায় কি মনে হচ্ছে আপনার যে যুবদের নিয়ে কাজ করতে গিয়ে আপনি আপনার বিধানসভা কেন্দ্রে ঠিকভাবে আইন শৃঙ্খলাটাকে ঠিক রাখতে পারছেন না? সঠিক, একটা ভালো সময় একটা ভালো কথা বলেছেন। অ্যাকচুয়ালি আমি প্রথম দিন ডিসেম্বরের 30 তারিখে আমাকে যুব মোর্চার প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমাকে সাংবাদিক ভাই বন্ধুরা জিজ্ঞেস করেছিল আমি কিভাবে মেনটেন করব নিজের এলাকা এবং সারা রাজ্য। আমি বলেছিলাম, আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, মা এটা রুটিন করে দিত, সকালে স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে স্নান করে একটু খেয়ে রেস্ট করা, তারপর বিকালে একটু খেলা, তারপর সন্ধ্যার সময় প্রাইভেট টিউটরের কাছে পড়া, এরকম রুটিন করে কাজ করতাম। আমি ঠিক সেরকম ভাবে রুটিন করে কাজ করার চেষ্টা করছি। এবং বিশালগড়ের মানুষ প্রত্যক্ষ হয়েছে, আপনারা প্রত্যক্ষ হয়েছেন, সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা মণ্ডলে, প্রত্যেকটা বিধানসভায় যুব সংগঠনকে আরো মজবুত করার জন্য কাজ করার পাশাপাশি নিজের বিধানসভার প্রত্যেকটা মানুষকে 24x7 আমি সময় দেব, আমি প্রতিজ্ঞা করেছি। এবং 24 ঘন্টা আমার ঘরের দরজা প্রত্যেকটা বিশালগড়ের মানুষের জন্য খোলা। এর পাশাপাশি অনেকে বিধায়কের বাড়িতে আসতে গাড়ি ভাড়া লাগে, অনেকের সময়ের অভাব হয়। আমি একটা প্রোগ্রাম হাতে নিয়েছি, এটা নির্বাচনের জন্য না, আজকে আমি 10 মাস যাবত এই প্রোগ্রামটা করছি। এটার নাম প্রতি পাড়ায় সুশান্ত। প্রত্যেকটা এলাকায়, এখানে বুথ বুঝি না, পঞ্চায়েত বুঝি না, বিভিন্ন পাড়া থাকে না, প্রত্যেকটা পাড়াতে গিয়ে সাধারণ মানুষকে ডেকে এনে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা, তার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্নভাবে মানুষ উৎফুল্ল আনন্দিত হয় সেই কথাগুলো শেয়ার করা, মানুষের সঙ্গে সময় কাটানো, মানুষের মনের কথা শোনা, এবং আগামী দিনে আমি কিভাবে কাজ করব সেই পরামর্শগুলো নেওয়ার জন্য আমি এই প্রতি পাড়ায় সুশান্ত প্রোগ্রাম। সমস্যাগুলো তো শোনেন, আমি শুনবো আপনার কথাগুলো। এই প্রতি পাড়ায় সুশান্ত করছেন, আপনি সমস্যা তো শোনেন। আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে চৌপাল করেছেন, সেখানে আপনারা চাহিদাগুলো বা সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরে। সমস্যা শোনা একটা জিনিস, সেটা তো সবাই শুনতে পারে, কিন্তু আপনি বিধায়ক, আপনি যুব মোর্চার প্রদেশ সভাপতি, আপনি তার সমাধান কতটুকু করতে পারেন? এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আমাদের মানে যাকে সামনে রেখে আমরা পলিটিক্স করছি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি শিলান্যাস থেকে বেশি ইন্টারেস্ট দেখায় উদ্বোধনে। আচ্ছা, আমি যদি ভুল না বলি,
মানে আগে দেখতাম অনেক কিছু শিলান্যাস হয়ে গেছে, সিপিএম কংগ্রেসের সময় দেখেছি, যখন সেন্ট্রালে কংগ্রেস ছিল, রাজ্যে সিপিএম ছিল, অনেক শিলান্যাস হয়েছে, কিন্তু শিলান্যাসের পরে কবে উদ্বোধন হয় মানুষ জানতো না। আর এখন আমরা মানে মোদিজি শিলান্যাস করছে, মোদিজি উদ্বোধন করছে, আমরাও সেই লক্ষ্যে সমস্যাগুলোকে কিভাবে তাড়াতাড়ি সমাধান করা যায়। আমাদের বিশালগড় লক্ষ্মীবিল থেকে বাইদ্যারদিঘি দুটো গ্রাম কৃষি প্রধান, মানুষের 50 বছরের দাবি ছিল এখানে যেন একটা ফুড ব্রিজ হয়, দুটো গ্রামকে যেন কানেক্ট করা যায়। আমি ভিজিট করেছি, ভিজিট করার পরে এখন কাজ চলছে, আগামী 2 মাসের মধ্যে এটা উদ্বোধন হবে। আচ্ছা, এরকম করে বিভিন্ন ভাবে বিভিন্ন রাস্তাঘাট আমাদের, আপনারা অনেক নিউজ করেছেন, বিশালগড়ের নিচের বাজার থেকে যে রাস্তাটা করইমুড়া পর্যন্ত যায়, এটা খুব খারাপ অবস্থা ছিল, এটা আমরা করিনি, আমরা ক্ষমতায় এসে রাস্তা কেটে দেইনি, এটা সিপিএম 25 বছর কোন ধরনের রক্ষণাবেক্ষণ করেনি, সেই কারণে কিন্তু রাস্তার বেহাল দশা। এবার আমরা এই রাস্তাটা কাজ করে দিয়েছি। এবার বস্কনগর পর্যন্ত, বিশালগড় থেকে এসডিএম অফিস থেকে বস্কনগর পর্যন্ত রাস্তার বেহাল দশা। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, উনি আশ্বস্ত করেছেন এবং ইতিমধ্যে 58 কোটি টাকার রাস্তার কাজ বের হয়েছে। আচ্ছা, তারপর বিশালগড়ের জন্য, বিশালগড়ের জন্য। আচ্ছা, তারপর বিশালগড়ের লক্ষ্মীবিলের রাস্তা, এটা খুব খারাপ কন্ডিশনে ছিল, দুইটা রাস্তা, আমরা দুটো রাস্তা, একটা 3 কোটি, একটা 2.5 কোটি, দুইটা রাস্তার কাজ বের হয়েছে। বিশালগড়ের এসডিপি অফিস থেকে বিশালগড়ের মোটর স্ট্যান্ড পর্যন্ত, আপনারা নিউজ করেছেন, দুদিকে ব্ল্যাকটপ থেকে অনেকটা নিচের দিকে রাস্তা, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা প্রবণতা ছিল। এখন আমরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি, উনি আশ্বস্ত করেছেন এবং উনি কথা কাজে ঠিক রেখে এখানে কিন্তু দুদিকে পেপার ব্লক হবে, প্রায় 3 কোটি টাকার কাজ বের হয়েছে। আরো অনেক বলে শেষ করা যাবে না। বিশালগড়ের মানুষ এলমকোর মতন, মানে যারা দিব্যাঙ্গরা আছে, ওনাদের বিভিন্ন প্রোডাক্ট এখানে তৈরি করা হয়, এখানে একটা ফ্যাক্টরি হবে। আচ্ছা, বিভিন্ন ভাবে বিশালগড়ের ফুলগ্রাম লক্ষ্মীবিল, বিশালগড়ের কৃষকরা, আমরা বিভিন্ন ভাবে চাইছি না উন্নয়নের, যদি এই চিত্র, যে চিত্র আপনি বয়ান করছেন, বিশালগড়ে যদি উন্নয়নের চিত্র হয়, এবং কিছুটা অবশ্যই আপনি ঠিক বলছেন, কারণ সেগুলো নিউজে আছে, আমি যেটা বলছি কিছুটা না, আমি 100% খবরে আসে, কিন্তু তারপরও আইন শৃঙ্খলা, বিশালগড়ের আইন শৃঙ্খলা নিয়ে ঠিক আইন শৃঙ্খলা এই অবস্থা কেন, এবং এটা কেন সংবাদ মাধ্যমে প্রায়ই থাকে বিশালগড়? ফাইন, এটা একটা ভালো কোশ্চেন করেছেন। আইন শৃঙ্খলা কিছু জায়গাতে মানুষের কিছু, মানে যেমন আমি নিজে বাইপাসে গিয়েছি, আপনাকে যেতে হচ্ছে, একজন বিধায়ক, আমি বলছি কেন গিয়েছি। শুধু একা পুলিশের দ্বারা সম্ভব না, আমরা সাধারণ মানুষও সচেতন হতে হবে। আমরা সাধারণ মানুষ সচেতন হয়েছি বলে কিন্তু এখন অনেকটা সমস্যার সমাধান হয়েছে। আর আরেকটা বিষয় আছে, একটা মানে ইন্টেনশনালি বিশালগড়কে বদনাম করার জন্য একটা চক্র কিন্তু আছে। আপনি গত পরশুদিন একটা নিউজ দেখবেন, একজন ব্যবসায়ী বলছে হার ছিনতাই হয়েছে, 2.5 লক্ষ টাকা ছিনতাই হয়েছে ক্যাশ বাক্স থেকে। তারপর পুলিশকে সঙ্গে সঙ্গে বলা হয়েছে সঠিক তদন্ত করুন, কে করেছে এটা বের করতে হবে। পুলিশ তদন্ত করে দেখলে এরকম কোনো ঘটনাই ঘটেনি। উনি বাঁচার জন্য উনি আবার আজকে প্রেসের সামনে বলেছেন, অ্যাকচুয়ালি আমি তো একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম, আমার থেকে, মানে হয়তোবা আমি ভুলে আমি টাকাটা পাচ্ছিলাম না, সেই কারণে আমি বলেছি। এটা অটো ড্রাইভারের সঙ্গে একটা কথা কাটাকাটি হয়েছে, এটা থেকে ছিনতাইয়ের রূপ দেওয়া হয়েছিল। এরকম কিছু ঘটনাও ঘটে থাকে। তো মানে আপনি বলছেন ইন্টেনশনালি, মানে বিশালগড়কে বদনাম করার জন্য একটা চক্র ইন্টেনশনালি, বিরোধী চক্র ইন্টেনশনালি কাজ করার চেষ্টা করছে। এবার যদি আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, আমি এলাকার বিধায়ক, যদি কোনো জায়গায় বিশালগড়ের মানুষের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, আমি এটাকে মানে মাঠে থেকে, ঘরে বসে না, মাঠে থেকে সলিউশন করার চেষ্টা করব। এবং আমি আগেও বলেছিলাম, যারা বিশালগড়ের বদনাম করার জন্য, যারা কুচক্রীরা, যারা বিশালগড়ে এরকম চুরি ছিনতাইয়ের কাজ করছে, কাউকে রেহাই দেওয়া হবে না, প্রত্যেককে কঠোর হাতে দমন করা হবে। আমরা সাধারণ মানুষ প্রশাসনের সঙ্গে আছি, সাধারণ মানুষ, বিধায়ক, প্রশাসন, পুলিশ সবাই মিলে সেটার মোকাবেলা করব এবং আমরা সুন্দর, সুস্থ, স্বচ্ছ, শ্রেষ্ঠ বিশালগড় আমরা গর্বই। সুন্দরবাবু, আমরা আগরতলা শহর রাজধানীর যদি কাছাকাছি যে শহরতলিগুলো আছে, তার মধ্যে সবচেয়ে আগেই বিশালগড় রয়েছে, সবচেয়ে কাছাকাছি বিশালগড় রয়েছে। বিশালগড়ে শিল্পের কি অবস্থা? আপনাদের আসার পর 6 বছরে শিল্পের কি উন্নতি হয়েছে?
কোনো শিল্প, নতুন শিল্প কারখানা প্রতিস্থাপন হয়েছে কিনা, বা তার কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন কিনা? এই তো আমি আপনাকে একটু আগে বলছিলাম, হয়তো আপনি ব্যাক করে গেছেন। বিশালগড়ে ইতিমধ্যেই আমাদের এশিয়ার তৃতীয় এলএমকোর একটা ফ্যাক্টরি হচ্ছে। এলএমকোর কথা বলছেন? এলএমকোর ফ্যাক্টরি হচ্ছে, এটা লক্ষ্মীবিলে হচ্ছে। জায়গা একুয়ার হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই হয়তোবা, এখন তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে, হয়তোবা এখন এটার ভিত্তিপ্রস্তর হবে না, ইলেকশন নির্বাচনের পরে এটার ভিত্তিপ্রস্তর হবে। অলরেডি জায়গা একুয়ার হয়ে জায়গা ডিপার্টমেন্টের নামেও চলে গেছে কিছুদিনের মধ্যে, এবং এলাকার মানুষ এখানে কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন সুবিধা পাবে বিভিন্নভাবে। আমাদের দেখবেন আমাদের বিশালগড়ের ফুল সারা রাজ্যে, বহিরাজ্য বিশালগড়ের ফুল লক্ষ্মীবিল থেকে যায়। আমরা ফুলগুলাকে স্টোর করার জন্য এতদিন আমাদের বিগত দিনের সরকার কোনো দায়িত্ব নেয়নি। আমরা নতুন করে আমাদের কৃষিমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে, এখানে নতুন করে কোল্ড স্টোরেজ করা হবে ফুলগুলাকে সংরক্ষণ করার জন্য। আমরা ধাপে ধাপে চেষ্টা করছি। আমি সবে 1 বছর হয়েছে আমি এলাকার বিধায়ক হয়েছি, আমি চেষ্টা করছি কখন সকাল কখন রাত্র না দেখে চেষ্টা করছি আমি কাজ করতে। এবং আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমি আপনাদের কাছ থেকেও পজিটিভ রেসপন্স আশা করব। পাশাপাশি আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করার চেষ্টা করব, কারণ পরামর্শ নিলে কিন্তু কারোর সম্মান কমে যায় না, সম্মান বাড়ে। আমি আপনাদের পরামর্শ নিয়েও বিশালগড়কে কিভাবে সাজালে আরো মানুষের কাছে যাবে, মানুষ আরো কিভাবে উপকৃত হবে, যদি কোনো তথ্য থাকে, কোনো সাজেশন থাকে আপনারা দেবেন, সেগুলোকে নিয়ে কাজ করব। অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলেছি, অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি। রাজ্যের যুবদের রাজনৈতিক অবস্থান আপনি কিছুক্ষণ আগে শুরুতেই আমরা আলোচনা করছিলাম, যখন আপনি বললেন যে প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে সেখানে যুবরা আপনাদের দলের সঙ্গে আছেন। লোকসভা ভোটে যুবদের সম্পূর্ণ সমর্থন পাবেন কি? 100%, এটা বলার অপেক্ষা রাখে না। গত জানুয়ারি মাসের 22 তারিখ এই দেশের ছাত্র, যুবক, সাধারণ মানুষ, বয়োজ্যেষ্ঠরা সবাই দায়িত্ব নিয়ে নিয়েছে প্রভু রামচন্দ্রের ভব্য মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এদিন থেকেই মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। আর যুবকরা দায়িত্ব নিয়ে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত আমাদের দুটি লোকসভা কেন্দ্র আছে, পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা, আমরা মোদীজিকে উপহার দেব, সেটা দায়িত্ব নিয়ে বলছি। একটা শেষ প্রশ্ন, রাজ্যের যুবদের নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? রাজ্যের যুবকরা আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে। রাজ্যের যুবকরা আগামী দিনে এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করবে। এবং আমি প্রত্যেকটা সবাই বলে থাকি, যুবক মানে ঊর্জা, যুবক মানে তেজ, যুবক মানে প্রত্যেককে সঙ্গে নিয়ে চলা, যুবক মানে বড়দেরকে সম্মান করা, যুবক মানে মায়েদেরকে সম্মান করা, যুবক মানে আমরা এই ভারতবর্ষের যুব ভারতকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া। অসংখ্য ধন্যবাদ সুশান্ত বাবু সঙ্গে থাকার জন্য। নমস্কার। দর্শক বন্ধুরা, আমাদের যুব সমাজকে কর্মমুখী এবং সমাজমুখী করে তোলা খুব জরুরি। তা নিয়ে আমাদের আরো অনেকটা এগিয়ে যেতে হবে, এবং আজকের যে আলোচনা সুশান্ত বাবুর সাথে, তাই কিন্তু অনেকটা উঠে এসছে। আগামীর ভবিষ্যৎ তৈরি করতে গুণগত শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষকদের যেমন দায়িত্ব থাকে, ঠিক তেমনি নাগরিক সমাজের ও বিভিন্ন যুব সংগঠনের দায়িত্ব সুস্থ যুব সমাজ গড়ে তোলা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিনষ্ট না করে সঠিকভাবে শিক্ষিত করা আমাদের সবার দায়িত্ব। কারণ যুব সমাজ সঠিক পথে থাকলেই দেশ এগিয়ে যাবে, রাজ্য এগিয়ে যাবে। তাই যুব সমাজ কেমন আছে সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা দেশ, দুনিয়া ও বিভিন্ন টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।